ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। ব্যানার্জিস লার্ন এডুর এই চ্যানেলে আজ থেকে শুরু হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্লাস। গ্রাম পঞ্চায়েতের একটা বিশাল বড় ভ্যাকান্সি আসতে চলেছে আগামী 26শে জুন। খুব সম্ভবত আমাদের বাজেট হবে এই বছরে, এবং সেই বাজেটে কিন্তু মানে গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ নিয়ে কিন্তু একটা বিশাল বড় আলোচনা হবে। এবং গ্রাম পঞ্চায়েতের জন্য প্রায় ভ্যাকান্সি 10,000-এর ওপর, এবং সেখানে বহু পোস্ট রয়েছে। তো গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু প্রিপারেশনটা কিন্তু একটু সিরিয়াসলি ভাবে নিয়ে নাও, কারণ এখানে একটু হলে ভালোভাবে পড়াশোনা করতে পারলে কিন্তু চাকরি। এবং এখানে খুব ভালো মানে ছোট সিলেবাস, খুব একটা বেশি বড় কিছু নেই। ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, ম্যাথ এবং জিকে। জিকে খুব সম্ভবত 10 নম্বরের জিকে রয়েছে। এবং গ্রাম পঞ্চায়েতের উপরে কিন্তু তোমাকে এখানে একটা ফোকাস রাখতে হবে। গ্রাম পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে সব ডিটেলস পেয়ে যাবে আমাদের এই ব্যানার্জিস লার্ন এডু চ্যানেলে। সো দেরি না করে চটপট করে সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলকে। তো আজকে শুরু করবো গ্রাম পঞ্চায়েতের এমসিকিউ ক্লাস। আজকে জিকে ক্লাস করাচ্ছি আমি, এরপরে বাংলা, ইংলিশ, ম্যাথ সবই করে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। ফার্স্টে কিছু আমি পঞ্চায়েত সম্পর্কে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আচ্ছা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে পাশ হয়? 1973, 1978, 1992, 1993। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন। আমাদের পঞ্চায়েত কিন্তু আগে স্বাধীন ভারতে ছিল না। আরও একটা কথা, আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা বা পঞ্চায়েতের ধারণা প্রথম কোন রাজারা চালু করেছিলেন জানো? কোন রাজাদের মধ্যে এটা এসেছিল? পঞ্চায়েত বলতে গেলে কি বলা হয় যে সেলফ গভর্নমেন্ট, তাই তো, স্বশাসিত এলাকা বা স্বশাসিত শাসন যেটা বলা হয়। তো এই বিষয়টা বা এই ধারণাটা এসেছে চোল যুগে। প্রথম আমাদের পঞ্চায়েত চালু হয়েছে 1959। সেটা কোথায় হয়েছিল? রাজস্থানে হয়েছিল, রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট। তো পঞ্চায়েতি আইন প্রথম চালু হয়েছে কবে? 1992 সালে। ওকে, 1992 সালে কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 73rd অ্যামেন্ডমেন্ট। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা চালু হচ্ছে, পঞ্চায়েতি আইন হচ্ছে, তার আগে সংশোধন হচ্ছে এবং তারপরে আইনটা চালু হচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন বা প্রথম স্তর কোনটি? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন বা প্রথম স্তর কোনটি? আমাদের ভারতবর্ষের 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি যেটা হচ্ছে ব্লক স্তরে রয়েছে, আর একটা হচ্ছে জেলা পরিষদ। তা প্রথম বা সর্বনিম্ন স্তর হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে কাজ করেন? বিডিও, এসডিও, ডিএম, সভাধিপতি। পঞ্চায়েত সমিতি মানে দ্বিতীয় স্তর যেটা, তো সেখানে ব্লকের রয়েছে প্রথমে পঞ্চায়েত, তাই তো, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি মানে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতে তোমরা যদি পঞ্চায়েতে চাকরি পাও তোমরা কিন্তু বিডিও অফিসেও পেতে পারো, মানে বিভিন্ন সেক্টর রয়েছে। তুমি যে কোনো গ্রাম পঞ্চায়েতেও পেতে পারো, তুমি জেলা পরিষদেও পেতে পারো। জেলা পরিষদটা হচ্ছে হায়ার লেভেল, মানে সেখানে গ্রাজুয়েট লেভেল হতে হবে। তো বিভিন্ন পোস্ট রয়েছে, প্রচুর ভ্যাকান্সি, এবং শুধুমাত্র পঞ্চায়েত নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেক্টরে প্রচুর লোক নেওয়া হবে। তো পড়াশোনাটা কিন্তু সিরিয়াসলি করতে হবে ভাই। আর আমি আজকে পঞ্চায়েতের জন্য স্পেশাল ব্যাচ লঞ্চ করছি। আগামী 15ই জুন থেকে পঞ্চায়েতের ক্লাস শুরু হবে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, আমাদের যে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করো, হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস জেনে নাও। আমি ক্লাসের শেষেই বা একটু পরে আমি তোমাদেরকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাচ্ছি। আচ্ছা, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও। এবার যারা ডাব্লিউবিসিএস অফিসার হবে, এক্সিকিউটিভ ফার্স্ট র্যাঙ্কে থাকবে, ফার্স্টের দিকে থাকবে প্রায়, তারা কিন্তু বিডিও পোস্ট, তাই তো। প্রথমে ডেপুটি ম্যাজিস্ট্রেট, দেন বিডিও। নেক্সট, এই হচ্ছে পঞ্চায়েত স্পেশাল ব্যাচ, যেখানে তোমরা সম্পূর্ণ, এটা অনলাইন ব্যাচ হচ্ছে, আমি অফলাইন কিন্তু এখন করছি না, কারণ অফলাইনে আমি বহরমপুর, রানাঘাট বিভিন্ন জায়গায় মিলেমিশে থাকি, তো খুব একটা সময় করে উঠতে পারবো না, তো সেজন্য অফলাইন ব্যাচ আমি আপাতত শুরু করছি না। সো অনলাইন ব্যাচ গুগল মিটে ক্লাস হবে। পঞ্চায়েত স্পেশাল ব্যাচ, এটা সম্পূর্ণভাবে কিন্তু পঞ্চায়েতের ব্যাচ হবে আমার কিন্তু এখানে অন্য কোনো স্টুডেন্টকে আমি এখানে ঢোকাবো না। ডাব্লিউবিপি স্টুডেন্ট, অবশ্য ডাব্লিউবিপি ব্যাচ আমার নেইও, আমার দুটো ব্যাচ হচ্ছে, একটা কম্বাইন্ড ব্যাচ চলছে আর একটাই পঞ্চায়েত ব্যাচ। তো পঞ্চায়েত ব্যাচে কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে না, এখানে সমস্ত বিষয় কিন্তু খুঁটিনাটি পড়ানো হবে, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে প্রত্যেক দিন মক টেস্ট থাকবে।
যেটা তোমাদেরকে তৈরি করিয়ে দেবো আমি। তো এই পঞ্চায়েত স্পেশাল ব্যাচ যার কোর্স প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা, অ্যাট এ টাইম পেমেন্ট, আর কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? একবারে পেমেন্ট করতে হবে। সিলেবাস কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমার পড়ানো চলবে, মানে পরীক্ষা পর্যন্ত তোমরা পুরো সাপোর্ট পাবে, এটুকু আমি বলছি তোমাদের। 100% অনলাইন ক্লাসেস, পড়ো স্মার্ট, সাফল্য হবে আর্ট। সো যাই হোক, এটা কথা নয়। পঞ্চায়েত স্পেশাল ব্যাচ, এই ব্যাচে অ্যাডমিশন নিতে হলে ফোন করো 7001545878 এই নাম্বারে। দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও। সিট লিমিটেড না, আনলিমিটেড অনলাইন ব্যাচ। আমি অত বাক্সাতুরি মানি না, আমার অত বড় ইনস্টিটিউট নেই। সো যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে অবশ্যই ফোন করো 7001545878 এই নাম্বারে, পঞ্চায়েত স্পেশাল ব্যাচ। নেক্সট কোয়েশ্চেন, কত বছর বয়সে যে কোনো নাগরিক গ্রাম সংসদ বা গ্রাম সভার সদস্য হতে পারে, মানে গ্রাম পঞ্চায়েতে তিনি ভোটে দাঁড়াতে পারে? 15 বছর, 18 বছর, 21 বছর, 25 বছর? কত বছর বয়সে যে কোনো নাগরিক গ্রাম সংসদ বা গ্রাম সভার সদস্য হতে পারেন? সঠিক অ্যান্সার হচ্ছে 18 বছর। 18 বছর। তবে হ্যাঁ, ভোটার তালিকায় নাম থাকতে হবে কিন্তু তাকে, মানে 18 বছর, আমার জাস্ট 18 বছর হয়েছে আর আমি পরের দিন আমার নমিনেশন ফাইল জমা হচ্ছে, আমি নাম তুলে দিলাম, সেটা হবে না। ফার্স্ট অফ অল হচ্ছে ভোটার তালিকায় নাম থাকতে হবে। নাম থাকা আবশ্যক। ওকে, নেক্সট, একটি সাধারণ পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? একটি সাধারণ পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত বছর? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 5 বছর। ওকে, নেক্সট, কোনো পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন করতে হয়? 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর? শুধু পঞ্চায়েত বলে নয়, আমাদের যদি পার্লামেন্টও ভেঙে দেওয়া হয়, আমাদের যদি বিধানসভা ভেঙে দেওয়া হয়, তাহলে কতদিনের মধ্যে পুনর্নির্বাচন করতে হয়? সেটা হচ্ছে 6 মাসের মধ্যে, ঠিক আছে? 6 মাসের মধ্যে পুনরায় নির্বাচন করতে হয়। নেক্সট, সংবিধানে পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধানের পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে, মানে কার দায়িত্ব থাকে? ভারতীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, জেলা শাসক, মুখ্যমন্ত্রী? এক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন বা একটা মিউনিসিপ্যালিটি নির্বাচন হওয়ার জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে আবেদন করেন যে এরকম একটা নির্বাচন করতে হবে, আমাদের মেয়াদ শেষ হয়ে আসছে, তো নির্বাচনের শুরু হোক। তো সেই নির্বাচনের দায়িত্ব থাকে কার হাতে? সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে। ওকে, রাজ্য নির্বাচন কমিশন। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? ধারা 32, 40, 44, 51? সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে? কি হবে? গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ধারা 40, যেটা আমাদের ডিপিএসপি তে রয়েছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ঠিক আছে? নেক্সট, পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে 73তম সংশোধনী অনুযায়ী? ন্যূনতম 25%, 33.3% বা 1/3, 50%, 60%? মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? এই আসন সংরক্ষণের জন্য রিসেন্টলি আমাদের পার্লামেন্টে একটা অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছিল, যেখানে সেই মানে মহিলাদের জন্য সংরক্ষণের যে ব্যবস্থাটা করা হচ্ছিল 33% মতো। আদার্স আমাদের পার্লামেন্ট বা লোকসভার ভোটের ক্ষেত্রে, রাজ্যসভা ভোটের ক্ষেত্রে তো মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হবে, তো সেই বিলটা কিন্তু মানে খারিজ হয়ে গেছে, মানে পাশ হয়নি। কেন পাশ হয়নি? সেটা সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তো পঞ্চায়েত স্তরে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে 33.3%, 1/3। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিতে পারে যে কততম সংশোধনীর মাধ্যমে মহিলাদের আসন সংরক্ষণ বা আসন সংরক্ষিত করা হয়েছিল? ঠিক আছে, 73তম সংবিধান সংশোধন 1992, 1992। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি প্রধান উৎস কি? আয়কর বা ইনকাম ট্যাক্স, স্থানীয় কর, শুল্ক ও সরকারি অনুদান, বিনোদন কর, বিক্রয় কর? গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি প্রধান উৎস কি? আয়কর, স্থানীয় কর, শুল্ক ও সরকারি অনুদান, বিনোদন কর, বিক্রয় কর? কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে স্থানীয় কর, যেটা লোকাল ট্যাক্স, শুল্ক এবং সরকারি অনুদান। সরকারি যা অনুদান দেয় সেখানেই পঞ্চায়েত চলে। নেক্সট, প্রতি বছর কোন দিনটি ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়? 2রা অক্টোবর, 26শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 15ই আগস্ট? প্রতি বছর কোন দিনটি ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়?
2রা অক্টোবর, 26শে জানুয়ারি, 24শে এপ্রিল আর 15ই আগস্ট। সঠিক অ্যান্সার হচ্ছে 24শে জানুয়ারি। ঠিক আছে, 1992-তে যখন আমাদের পঞ্চায়েত ব্যবস্থা চালু হচ্ছে, তো তখন থেকে আমাদের পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কোন তপশিল বা শিডিউলে পঞ্চায়েতের 29টি বিষয়ের উল্লেখ রয়েছে? নবম তপশিল, দশম তপশিল, একাদশ তপশিল, দ্বাদশ তপশিল। সংবিধানের কোন তপশিল বা শিডিউলে পঞ্চায়েতের 29টি বিষয়ের উল্লেখ রয়েছে? কোশ্চেন ঘুরিয়ে দিতে পারি, অমুক শিডিউলে কতগুলি বিষয়ের উল্লেখ রয়েছে? 29টি বিষয়। তোমাদের কিন্তু এই ক্লাসে ব্যানার্জি স্ট্যান্ডার্ড চ্যানেলে ক্লাস করে বা আমার ক্লাস করে কিন্তু তোমরা কিন্তু যদি আমি 10টা কোশ্চেন করাই, সেখান থেকে কিন্তু 30টা কোশ্চেন অনায়াসে করা যায়। এরকম ধরনের কোশ্চেনই কিন্তু হচ্ছে। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করবে, আর লাইক কিন্তু চাই আর শেয়ার করে দাও ক্লাসটা। লাইভ ক্লাসটা কিন্তু তাড়াতাড়ি সবাই শেয়ার করে দাও। তো পঞ্চায়েতের 29টি বিষয়ের উল্লেখ রয়েছে কোথায়? একাদশ তপশিলে। এবং এই একাদশ তপশিলে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে, এটা 1992 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে। আর দ্বাদশ তপশিল রয়েছে পৌরসভা, এটাও সেম 1992 74th অ্যামেন্ডমেন্ট। দশম তপশিল এটা হচ্ছে 1985, এটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল। যারা জানো না একটু লিখে নাও। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে? 52nd অ্যামেন্ডমেন্ট। নবম তপশিল এটা হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এবং এটা হচ্ছে 1951। এবং এখানে কি রয়েছে? ল্যান্ড রেভিনিউ বা ল্যান্ড ট্যাক্স। ওকে, যে ভূমি রাজস্ব যে ব্যবস্থাটা সেটা রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে পশ্চিমবঙ্গের কোন স্থানে শহীদ হয়েছিলেন? তমলুক, কাঁথি, ব্যারাকপুর, বহরমপুর। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে পশ্চিমবঙ্গের কোন স্থানে শহীদ হয়েছিলেন? তমলুক, কাঁথি, ব্যারাকপুর, বহরমপুর। আচ্ছা, সবাইকে একটু বলে রাখি যে ব্যানার্জি স্লানেরুর আমার একটা কমেন্ট গ্রুপ এবং একটা টেটের গ্রুপ রয়েছে, তো যে কোনো একটা গ্রুপে তোমরা জয়েন হতে পারো। আর এই ক্লাসের পিডিএফ আমি কমেন্ট গ্রুপেও দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। তো পিডিএফ সংগ্রহ করার জন্য তোমাদের দুটো গ্রুপে জয়েন হতে হবে, যেখান থেকে তোমরা নিতে পারো। আর টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সম্পূর্ণ ফ্রি গাইডেন্সের জন্য আমার টেটের গ্রুপ করেছি, আমি ক্রিয়েট করেছি। যারা ইন সার্ভিস রয়েছেন তাদের জন্য সেম গ্রুপই রয়েছে, সেখান থেকে আপনারা সমস্ত রকম হেল্প গাইডেন্স সবটাই আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও। যদি ক্লিক করে জয়েন হতে না পারো তাহলে আমাকে সরাসরি মেসেজ করো, সেম নাম্বার 7001545878 এই নাম্বারে মেসেজ করো এবং গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, চলো। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে নিহত হয়েছিলেন, সেটা হচ্ছে কোথায়? তমলুক, মেদিনীপুরের বিপ্লবী ছিলেন। নেক্সট, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিডটি উৎপন্ন হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিডটি উৎপন্ন হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে? সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। ঠিক আছে, নেক্সট, পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা। পান্না জাতীয় উদ্যান, সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে, ফরেস্ট এরিয়া সব থেকে বেশি মধ্যপ্রদেশে, আর শতাংশের দিক থেকে মেঘালয়। নেক্সট, দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা মার্কেট কন্ট্রোল পলিসি চালু করেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন। দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? কি হবে? দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, বাজার দর নিয়ন্ত্রণ নীতি এবং রেশনিং সিস্টেম দুটি তিনি চালু করেছিলেন। নেক্সট, ইলোরা গুহা কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? পল্লব বংশ, রাষ্ট্রকূট বংশ, চোল বংশ, গুপ্ত বংশ। ইলোরা গুহা কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? পল্লব বংশ, রাষ্ট্রকূট বংশ, চোল বংশ, গুপ্ত বংশ। কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে রাষ্ট্রকূট রাজা করেছিলেন। ঠিক আছে, কোন রাজা করেছিলেন সেটা কমেন্ট করে জানাও। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর উৎপত্তি কোথায়? মহাবালেশ্বর, ত্রম্বকেশ্বর, অমরকণ্টক, রামপুর মালভূমি। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়।
দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবং এর টোটাল লেন্থ কত? 1465 কিলোমিটার, 1465। ঠিক আছে, তো এর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এটার উৎপত্তি হচ্ছে ত্রম্বকেশ্বর পাহাড় বা ত্রম্বকেশ্বর শৃঙ্গ থেকে। মহাবালেশ্বর থেকে কার উৎপত্তি হয়েছে? কৃষ্ণা। অমরকণ্টক থেকে কার উৎপত্তি হয়েছে? নর্মদা। আর কাবেরীর হয়েছে কোথা থেকে? কাবেরীর হচ্ছে ব্রহ্মগিরি শৃঙ্গ। ঠিক আছে, নেক্সট ছোটনাগপুর থেকে তোমার আমাদের দামোদর নদী হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অর্থনীতিতে রেপো রেট বলতে কি বোঝায়? যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ মানুষকে ঋণ দেয়, যে হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়, যে হারে সরকার কর সংগ্রহ করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের হার। অর্থনীতিতে রেপো রেট কাকে বলা হয়? রেপো রেট কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে যে হারে রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেয়। ওকে, নেক্সট। সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। সতীদাহ প্রথা রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সতীদাহ প্রথা রদ করার প্রধান উদ্যোক্তা ছিলেন হচ্ছেন রাজা রামমোহন রায়। তো 1829 সালে এটা রদ করা হয়েছিল এবং কে ছিলেন, কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, নেক্সট। সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছতে আনুমানিক কত সময় লাগে? 5 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট 15 সেকেন্ড, 2 মিনিট। সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছতে আনুমানিক কত সময় লাগে? 5 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড, 10 মিনিট 15 সেকেন্ড, 2 মিনিট। কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, নেলি সেনগুপ্ত, সুচেতা কৃপলানি। এই কোশ্চেনটা আমি বহুবার করিয়েছি এবং আমি বারবার বলছি এই কোশ্চেনটা কিন্তু আসবে পরীক্ষা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত। কত সালে হয়েছিলেন তিনি? 1917-তে। কোথায় হয়েছিল অধিবেশনটা? কলকাতাতে। সরোজিনী নাইডু কত সালে হয়েছিলেন? 1925, এবং তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি। ঠিক আছে, এবং এটার অধিবেশন কোথায় হয়েছিল? কানপুর। নেলি সেনগুপ্তা, তিনি হয়েছিলেন 1933 এবং এটা হয়েছিল কলকাতাতে, এবং তিনি হচ্ছেন প্রথম বাঙালি মহিলা সভাপতি। ঠিক আছে, প্রথম বাঙালি মহিলা সভাপতি। এগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখো। নেক্সট, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, রাজস্থান। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, রাজস্থান। সঠিক অ্যান্সার হচ্ছে ওড়িশা। নেক্সট, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া কোন সাল থেকে শুরু হয়? 1947, 1950, 1954, 1961। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয় কোন সাল থেকে? 1947, 1950, 1954, 1961। ভারতরত্ন দেওয়া শুরু হয়েছে 1954-তে। ঠিক আছে, 3 জন পেয়েছিলেন কে? সি রাজা গোপালাচারী, আর 2 নম্বর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন বা এস রাধাকৃষ্ণন, আর 3 নম্বর হচ্ছে সিভি রমন। ঠিক আছে, 1954 থেকে দেওয়া হচ্ছে। লাস্ট 2024-এ দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি, প্রত্যেক বছর দেওয়া হয় না। এবং 24-এ দেওয়া হয়েছে 5 জনকে: কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, তারপরে হচ্ছে পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং এবং এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, নেক্সট, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে কোন হরমোনটি সাহায্য করে? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, ইস্ট্রোজেন। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে কোন হরমোনটি সাহায্য করে? থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রেনালিন এবং ইস্ট্রোজেন। গ্লুকোজের মাত্রা মানেই হচ্ছে আমাদের ইনসুলিন। ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে?
ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা, সব থেকে শীতল। ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, মানে এখানে সবসময় শান্ত মণ্ডল। আর আয়নোস্ফিয়ার হচ্ছে ভুল বললাম, ট্রোপোস্ফিয়ার হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, মানে এখানে ঝড় বৃষ্টি বেশি হয়। আর আয়নোস্ফিয়ার হচ্ছে শান্ত মণ্ডল, যেখানে আমাদের জেট প্লেন চড়ে। আর বেতার তরঙ্গ ফিরে আসে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। ওকে, নেক্সট। ভারতের পরিকল্পনা কমিশন ভেঙে দিয়ে কত সালে নীতি আয়োগ গঠন করা হয়? 2014, 2015, 2016, 2017। ভারতের পরিকল্পনা কমিশন ভেঙে দিয়ে কত সালে নীতি আয়োগ গঠন করা হয়? কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 2015 সালে। নেক্সট কোশ্চেন। বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? সঙ্গম বংশ, সুলুভ বংশ, তুলুভ বংশ, আরবিদু বংশ। বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত রাজা কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন? কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে তুলুভ বংশ। নেক্সট। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 4A, পার্ট 5। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 4A, পার্ট 5। কি হবে? পার্ট 3-তে কি রয়েছে? পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা আমাদের নির্দেশমূলক নীতি। পার্ট 5-এ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার বা সেন্ট্রাল। আর মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 4A। কত সালে এটা যুক্ত হয়েছে? এ মানে হচ্ছে অ্যামেন্ডমেন্ট, তাহলে কত সালে হয়েছে? 1976, 42nd অ্যামেন্ডমেন্ট। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি এনেছিলেন। এবং মৌলিক কর্তব্য কোন দেশ থেকে এসেছে? ইউএসএসআর, মানে সোভিয়েত রাশিয়া থেকে। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভা স্পিকার, রাষ্ট্রপতি। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধান বিচারপতিকে। কি হবে সঠিক অ্যান্সার? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এখানে সবাইকে শপথ বাক্য পাঠ করান, ঠিক আছে? আচ্ছা, তো আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। যাওয়ার আগে আমি আবারও বলছি, আগামী 15ই জুন থেকে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেখানে 7001545878 এই নাম্বারে। তোমার মানে পরীক্ষা প্রস্তুতিকে আরও সুন্দর, আরও স্বচ্ছভাবে তৈরি করার জন্য ব্যানার্জি স্লা নেহরুর এই কোচিংয়ে, এই ব্যাচে অ্যাডমিশন নাও। আমার মনে হয় তোমার জন্য ভালো হবে, তুমি তোমারটা বেস্ট দাও, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর পরীক্ষা সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য তোমরা আমাকে ফোন করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুটো গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। একটা টেট স্পেশাল গ্রুপ আর একটা হচ্ছে কমেন্ট স্পেশাল গ্রুপ। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ ফলো করো ব্যানার্জি স্লা নেহরু। সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, সব কিছু জানতে পারবে কখন কি হচ্ছে আমাদের চ্যানেলে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড বাই অ্যান্ড গুড নাইট, টেক কেয়ার।